ডিস্টার্বিং লাগতে পারে, বাট ঘটনাটা ভালো, সুতরাং আমরা সেই ঘটনাটাও শুনবো। তো কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি আমাদের প্রথম ঘটনা আজকে, এবং আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। চলুন শুরু করা যাক। শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলায় আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলায় আছি। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আশা করছি ঘটনাটি ভালো লাগবে আপনাদের। আমার নাম আহসান হাবিব। আমার জীবনের এই ঘটনা যখন কাউকে বলি তখন নিজেরই বিশ্বাস হতে চায় না যে একটা মানুষ এত বছর ধরে নরকের আগুনে জ্বলে পুড়েও কিভাবে বেঁচে থাকে। আমার বয়স এখন 50। এই 50টা বছর আমি যা দেখেছি তা কোনো সাধারণ মানুষের দেখার কথা নয়। আপনারা যারা শুনছেন তাদের শুধু একটা কথাই বলবো, কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক জিনিসটাকে কখনো অবহেলা করবেন না। আমরা করেছিলাম, আর তার মাসুল আমরা আজও দিয়ে যাচ্ছি, হয়তো মৃত্যুর আগ পর্যন্ত দিয়ে যেতে হবে। আমার এই ঘটনা বা দুর্ভোগের শুরুটা কিন্তু আমার জন্মের পর থেকে নয়, বরং আমার জন্মের অনেক আগে থেকে। তখন আমাদের ফ্যামিলিটা ছিল বিশাল। আমার আব্বা মানে আমার বাবা ছিলেন সেই আমলের একজন নামকরা শিক্ষিত মানুষ। তিনি ডাক্তারি পাশ করেছিলেন। বুঝতেই পারছেন, আজ থেকে প্রায় 55-60 বছর আগে একজন এমবিবিএস ডাক্তারের সামাজিক মর্যাদা বা সোশ্যাল স্টেটাস কতটা হাই ছিল। আব্বা ছিলেন দেখতে সুদর্শন এবং ভদ্র। ওনার মতো ছেলের জন্য বিয়ের প্রস্তাব আসাটাই স্বাভাবিক। আব্বা তখন জয়েন্ট ফ্যামিলিতে বা যৌথ পরিবারে থাকতেন। আব্বার বড় ভাই মানে আমার বড় জ্যাঠা এবং ওনার স্ত্রী অর্থাৎ আমাদের বড় আম্মা সবাই একসাথে থাকতেন। আর ঝামেলার সূত্রপাতটা হলো ঠিক এই জায়গা থেকেই। আমাদের বড় আম্মা ছিলেন অত্যন্ত জেদি এবং কিছুটা কমপ্লিকেটেড স্বভাবের। ওনার নিজের ছোট বোন ছিল, আর উনি উঠে পড়ে লেগেছিলেন ওনার সেই বোনের সাথে আমার আব্বার বিয়ে দেওয়ার জন্য। উনি চাইতেন 2 বোন এক বাড়িতে থাকবে, রাজত্ব করবে। কিন্তু আব্বা ওনার সেই বোনকে একদমই পছন্দ করতেন না, কারণ ওই আন্টি প্রায়ই আব্বুদের বাড়িতে আসতেন, আর আব্বা ওনার চাল চলন কথাবার্তা সবকিছুই লক্ষ্য করতেন। আব্বার মনে হয়েছিল ওই আন্টির আচরণ খুব একটা সুবিধের না, তাই আব্বা সরাসরি না করে দিয়েছিলেন। কিন্তু বড় আম্মা তো নাছোড়বান্দা, তিনি এটাকে নিজের প্রেস্টিজ ইস্যু বানিয়ে ফেললেন। তিনি আব্বাকে নানাভাবে ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করতে থাকলেন। কখনো রান্নাঘরে ডেকে বলতেন, দেখো এই পিঠাটা আমার ছোট বোন বানিয়েছে, খেয়ে দেখো। কখনো বা জ্যাঠাকে দিয়ে আব্বাকে চাপ দেওয়াতেন। কিন্তু আব্বা ছিলেন এক কথার মানুষ। তিনি জ্যাঠাকে স্পষ্ট বলে দিলেন, ভাইজান আমি আপনাদের সম্মান করি, কিন্তু ভাবিকে বলে দেবেন আমি ওনার বোনকে বিয়ে করতে পারবো না। জোর করে তো আর সংসার হয় না। আব্বা যখন মুখের ওপর না করে দিলেন তখন বড় আম্মার সেই হাসি খুশি মুখটা মুহূর্তের মধ্যে বদলে গেল। আমি পরে আমার ফুপুদের কাছে শুনেছি সেই দিন নাকি বড় আম্মার চোখ দুটো জ্বলে উঠেছিল। উনি কোনো চিৎকার করেননি, কোনো ঝগড়া করেননি, শুধু ঠান্ডা গলায় বলেছিলেন, আচ্ছা দেখা যাবে, কপালে যা আছে তাই হবে। ওনার ওই শান্ত গলাটা ছিল ঝড়ের আগের নীরবতার মতো। আমরা তখন বুঝিনি যে ওনার ওই দেখা যাবে কথাটার মানে কতটা ভয়ানক হতে পারে। এর কিছুদিন পরেই আব্বার বিয়ে ঠিক হলো অন্য এক জায়গায়। আমার আম্মা ছিলেন শহরের এক বনিদি ব্যবসায়ী পরিবারের মেয়ে। আব্বা আম্মাকে দেখেননি, শুধু পরিবারের মুরব্বীদের কথায় রাজি হয়ে গিয়েছিলেন। 2 পরিবারই ছিল বেশ ধনী এবং প্রভাবশালী, তাই বিয়ের আয়োজন শুরু হলো বিশাল ধুমধাম করে। আমাদের সেই পুরনো বাড়িতে সাজ সাজ রব পড়ে গেল। কিন্তু এই আনন্দের মাঝে একজন মানুষ ছিলেন যিনি এই আনন্দ ভাগাভাগি করার পক্ষে ছিলেন না। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন এই বিয়েতে তিনি কোনো কাজ করবেন না, ওনার বাপের বাড়ির কেউ আসবে না। বাড়ির সবাই ওনাকে বোঝানোর চেষ্টা করল, কিন্তু তিনি তার সিদ্ধান্তে
অটল। শেষমেশ সবাই তাকে তার মতো ছেড়ে দিল। সবাই ভাবল হিংসা থেকে এমন করছে, কয়েকদিন পর ঠিক হয়ে যাবে। বিয়ের অনুষ্ঠানের দিন যত এগিয়ে আসছিল ততই যেন বাতাস ভারী হয়ে আসছিল। প্রথম অঘটনটা ঘটল গায়ে হলুদের ঠিক আগের দিন। আম্মার বাড়িতে একটা চিঠি এলো, হলুদ খামে ভরা একটা বেনামি চিঠি। সেই চিঠিতে আব্বার চরিত্র নিয়ে নানান কুরুচিপূর্ণ কথা লেখা। আম্মার বাবা মানে আমার নানা যান চিঠিটা পড়ে প্রথমে খুব ঘাবড়ে গিয়েছিলেন, কিন্তু তিনি ছিলেন একজন বিচক্ষণ মানুষ। তিনি তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত না নিয়ে সোজা আমাদের বাড়িতে খবর পাঠালেন। আব্বার বড় ভাই মানে আমার জ্যাঠা তখন আম্মার বাড়িতে গেলেন। চিঠিটা দেখে জ্যাঠা লজ্জায় মাথা নিচু করে ফেললেন। তিনি জানতেন ওনার ভাই কেমন, আর তিনি এটাও আন্দাজ করতে পারছিলেন যে এই কাজটা কে করতে পারে। তিনি আম্মার বাবাকে বললেন, বেয়াই সাহেব, শত্রু তো মানুষেরই থাকে, হিংসা থেকেই কেউ হয়তো এমন কাজ করেছে, আপনারা চাইলে আরো খোঁজ খবর নিতে পারেন। আমার পরিবার আব্বার ওপর বিশ্বাস রাখলো এবং চিঠিটাকে ইগনোর করলো। কিন্তু জ্যাঠা বাড়ি ফিরে বড় আম্মাকে বললেন, তুমি যদি আর একবার এমন কোনো কাজ করো আমি কিন্তু তোমাকে তালাক দিয়ে দেব। আশ্চর্যের বিষয় হলো বড় আম্মা কোনো প্রতিবাদ করলেন না, তিনি চুপ করে সব শুনলেন। ওনার মুখ ছিল অদ্ভুত ভাবলেশহীন। তারপর এলো সেই ভয়ঙ্কর দিন, বিয়ের দিন। আমাদের বিশাল বাড়ির লনে বিশাল সব সাজসজ্জার কাগজ টাঙানো হয়েছে। কত কত মেহমান, বিরিয়ানির গন্ধে চারপাশ মৌ মৌ করছে। এক পাশে চলছে রান্নাবান্না, অন্য পাশে মেহমানদের বসার জায়গা। আব্বা তখন প্যান্ডেলে ওঠার প্রস্তুতি নিচ্ছেন। হঠাৎ কোনো কারণ ছাড়াই মেহমানদের বসার প্রধান টেবিলের ওপরে বাঁশে বাঁধা কাগজগুলো সহ বাঁশটা এক পাশে হেলে পড়ল। আর ঠিক সেই মুহূর্তে যেন কেউ আগে থেকে প্ল্যান করে রেখেছিল রান্নার জায়গার আগুনটা বাতাসের ঝাপটায় দাও দাও করে ছড়িয়ে পড়ল পাশের কাপড়ের প্যান্ডেলে। বিশ্রী শব্দ আর ধোঁয়ায় মুহূর্তের মধ্যে চারিদিক অন্ধকার হয়ে গেল। মানুষজন আতঙ্কে ছোটাছুটি শুরু করলো। আগুন আগুন চিৎকারে কান ঝালাপালা হয়ে যাচ্ছিল। আমি তখনও জন্মাইনি, কিন্তু আম্মার কাছে শুনেছি সেই আগুনের তাপ নাকি দোতলার বারান্দা থেকেও অনুভব করা যাচ্ছিল। চোখের পলকে সাজানো স্টেজ, সোফা, কার্পেট পুড়ে ছাই। বেশ কয়েকজন মেহমান আগুনে পুড়ে জখম হলেন, তাদের হসপিটালে নিতে হলো। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এত বড় একটা দুর্ঘটনার পরেও আমাদের বড় আম্মাকে বিন্দুমাত্র বিচলিত হতে দেখা গেল না। আগুন যখন জ্বলছিল তখন নাকি বাড়ির কাজের মহিলারা দেখেছিল বড় আম্মা দোতলার বারান্দায় দাঁড়িয়ে রেলিং ধরে নিচে তাকিয়ে মুচকি হাসছিলেন। ওনার সেই হাসিটা ছিল অদ্ভুত। ওনার চোখে আগুনের প্রতিবিম্ব নাচছিল, আর উনি যেন সেই দৃশ্য উপভোগ করছিলেন। বিয়েটা তারপর খুব সাদামাটাভাবে পড়ানো হলো, কোনো ধুমধাম হলো না। মুরব্বীরা বললেন, যা হওয়ার হয়েছে, আল্লাহ বড় বিপদ থেকে বাঁচিয়েছেন। কিন্তু তারা জানতেন না এটা ছিল শুধুমাত্র শুরু। বিয়ের পর ঠিক হলো 1 সপ্তাহ পর বউ ভাত হবে এবং আম্মাকে আমাদের বাড়িতে তুলে আনা হবে। কিন্তু সেই 1 সপ্তাহের মধ্যে এমন একটা ঘটনা ঘটল যা আমাদের পুরো পরিবারকে চুরমার করে দিল। আমাদের আত্মীয় স্বজন যারা বাসে করে বিয়েতে আসছিলেন, তাদের বাসটা একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট করলো। টাঙ্গাইল রোডের কাছে একটা মোড়ে বাসটা নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গাছের সাথে ধাক্কা খেয়ে উল্টে গেল। সেই বাসে আমাদের পরিবারের প্রায় 30 জন আত্মীয় ছিল। ঘটনাস্থলেই অনেকে মারা গেলেন। সেই দিন আমাদের বাড়িতে বিয়ের উৎসবের বদলে লাশের মিছিল শুরু হলো। চারিদিক শুধু কান্না আর আহাজারি। পাড়া প্রতিবেশীরা কানাকানি শুরু করলো, এই বউ তো অপয়া, বাড়িতে আসার আগে এত কিছু। এই মৃত্যুর পরেও বিয়েটা বাতিল করা গেল না, কারণ সামাজিকভাবে সেটা সম্ভব ছিল না। বিয়ে হয়ে গেছে মানে হয়ে গেছে। তাই অনেক কিছুর পর শোকের ছায়া কাটতে না কাটতেই আম্মাকে আমাদের বাড়িতে আনা হলো। কোনো উৎসব হলো না, কোনো লাইটিং ছিল না, একদম চোরের মতো করে নতুন বউ ঘরে তোলা হলো। আর সেই রাতেও বড় আম্মা একটা কাণ্ড করলেন। আম্মা যখন বাসর ঘরে ঢুকলেন তখন দেখলেন বিছানার মাঝখানে একটা মরা কাক পড়ে আছে। কাকটার পেট চেরা। আব্বা দৌড়ে এসে সেই দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেলেন। তিনি কাজের মেয়েকে ডেকে ধমক দিলেন, ঘর পরিষ্কার করিসনি কেন? কাজের মেয়ে কাঁদতে কাঁদতে বলল, আমি তো মাগরিবের সময় ঘর ঝাড়ু দিয়ে গেছি। যাই হোক, যৌথ পরিবারে আম্মার সংসার শুরু হলো, কিন্তু শান্তি বলতে কিছু ছিল না। বড় আম্মা প্রতিটা মুহূর্তে আম্মাকে অপমান করতেন, কথায় কথায় খোঁটা দিতেন। তোর কারণে এত মানুষ মরেছে, তুই একটা অপয়া,
আম্মা মুখ বুজে সব সহ্য করতেন। তিনি জানতেন বড় যা মুরব্বী মানুষ, কিছু বলা যাবে না। আব্বাও আম্মাকে সান্ত্বনা দিতেন, কিন্তু ব্যাপারটা শুধু কথায় আটকে থাকলো না। মাস দুয়েক পরের ঘটনা, আম্মা তখন রান্নাঘরে ছিলেন, দুপুরে রান্না করছিলেন। তিনি চুলার দিকে মুখ করে বসা, পরনে ছিল একটা সুতির শাড়ি। বড় আম্মা কিচেনে ঢুকলেন পানি খাওয়ার নাম করে। আম্মা টের পাননি যে বড় আম্মা তার ঠিক পেছনে এসে দাঁড়িয়েছেন। হঠাৎ দপ করে একটা শব্দ হলো। আম্মা কিছু বুঝে ওঠার আগেই দেখলেন তার পিঠের দিকের আঁচলে আগুন দাউ দাউ করে জ্বলছে। আম্মা চিৎকার দিয়ে মেঝেতে গড়াগড়ি খেতে লাগলেন। ভাগ্যিস রান্নাঘরে তখন বালতি ভরা পানি ছিল। আব্বা দৌড়ে এসে সেই পানি ঢেলে আম্মাকে বাঁচালেন।